আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন সৃষ্টিকর্তা অশেষ রহমত নাজিলের মাধ্যমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই পথ চলা একদিন হয়তোবা থমকে যাবে। সুন্দর পৃথিবীর প্রত্যেকটি জীব, প্রাণী, আমরা যারা বেঁচে আছি তারা সবাই চলে যেতে হবে। তবে এই বেঁচে থাকার মাঝখানে কিছু কিছু ভুল যা আমাদেরকে বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত ভোগ করতে হয়। আজকে এমন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা জেনে শুনে বিষ পান করার মতন। তার আগে এই যে পোশাকগুলো আছে, এই পোশাকগুলো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতিবারই যখনই উঠাই তখনই আপনাদের সাথে শেয়ার করি। কারণ ইটকাঠের শহরগুলোতে সামান্য নিজে হাতে লাগানো কিছু গাছ, সেখান থেকে যদি আপনি উঠাতে যান, এই ফিলিংসটা অনেক বেশি, অনেক বেশি। তো আজকে শাকগুলো উঠেছিল আপা, আমি জাস্ট শুট করেছি এবং সেই জায়গাটা মিউট করিনি। সেখানে একটু পাখির আওয়াজ ছিল, ভালো লাগছিল আওয়াজটা। দৈনন্দিন জীবনের মতন কিছু সাংসারিক টুকিটাকি কাজ থেকে থাকে, যেগুলো কিছুদিন পর পরই কমপ্লিট করতে হয়। এই মরিচগুলো একটু দেখতে একটু অন্যরকম, তবে বেসিক্যালি দেখে মনে হবে বোম্বাই মরিচ অথবা যেটাকে আমরা নাগা মরিচ বলে পরিচিত হয়ে থাকে। তো এই মরিচগুলো কিন্তু আসলেই সেটা না, এটা একটু হেলদি হলেও মরিচগুলো কিন্তু ঝাল একেবারেই নেই, যা দেখতে সৌন্দর্য। তো সেভাবে আমি মরিচগুলোকে একটু ফ্রোজেন করার চেষ্টা করছি। আর একটি জিনিস যেটা প্রথমে আপনার সাথে শেয়ার করেছিলাম, যে আমাদের বেঁচে থাকা মাঝখানে আমাদের কিছু ভুল, কিছু জেনে শুনে কিছু কাজের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে ফেলে। তো সেই দৈনন্দিন জীবনকে এতটাই প্রভাবিত করে, সেটা থেকে বের হয়ে আসা অনেকের ক্ষেত্রে হয়তোবা আহ খুব ফার্স্ট স্টেপে ইজি ছিল না। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমি বুঝতে পারছিলাম যে আমি ভুল কিছু জিনিস আমার লাইফের ভেতরে আমার ভুল কিছু জিনিস সিদ্ধান্তটা হচ্ছে, কিন্তু সেখান থেকে আহ, বের হওয়া বা সেখান থেকে সেই কাজটাকে একেবারেই অ্যাভয়েড করে স্বাভাবিকভাবে সেটাকে একসেপ্ট করা, এটা হচ্ছিল না। চেষ্টা করছিলাম। আহ, সব দিক থেকে হয়তোবা এটাই হয়তোবা বলা হতে পারে যে অনেক বেশি আহামরি যারা আম, একেবারে উচ্চবিত্ত, সেক্ষেত্রে হয়তোবা এই জিনিসগুলো কখনোই প্রভাব ফেলবে না। আর যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। মরিচগুলোকে ফ্রোজেন করার জন্য আমি প্রথমে কিন্তু টিস্যু পেপার দিয়ে নিয়েছি। টিস্যু পেপারটা দিলে মরিচগুলো ভালো থাকে এবং পানিগুলো কিন্তু একদম ড্রাই করে নিয়েছি, যাতে করে মরিচগুলো কোনোভাবেই পচনে প্রভাবিত না হয়। এখন এটাকে ঢেকে নিচ্ছি। আর মরিচগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই এটাকে যত্ন সহকারে অনেক বেশি কেয়ার করছিলাম। তো এভাবে করে আমি এটাকে ফ্রোজেন করে নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। আর যে পুঁইশাকগুলো কেটেছিলাম সেগুলো প্রসেসিং গুলো কমপ্লিট করেছি, কারণ এটার রান্না অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি, তাই আজকে আর সেটাকে কোনো বোর করছি না। আর এখানে কাঁচা আমের সাথে আমি আলু নিয়েছি এবং এখানে বেগুন নিয়েছি। এই কাঁচা আম দিয়ে কিভাবে একটি রেসিপি তৈরি করা যায় খুবই সুস্বাদু। এর জন্য চিংড়ি মাছটা লাগছে। তবে একটি জিনিস, চিংড়ি মাছে অনেকে অ্যালার্জি হতে পারে, তো সেক্ষেত্রে চিংড়ি মাছ না দিলেও চলে, এতে কোনো প্রভাব নেই বা এতে কোনো প্রবলেমই নেই। তো সেক্ষেত্রে আমি চিংড়ি মাছটাকে দিচ্ছি, এই কারণেই আজকে আমি দিচ্ছি, আপনাদের শেয়ার করছি। আর হচ্ছে চিংড়ি মাছটা প্রায় সময় দিয়ে থাকি, আমার বেবি একটু পছন্দ করে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে। তারা এই কাঁচা আম দিয়ে এত সুন্দর করে রেসিপিটা তৈরি করে তারা। আমি অনেক রেসিপি খেয়েছি, কিন্তু আমার কাছে এই কাঁচা আমের রেসিপিটা সব থেকে দুর্দান্ত লেগেছে। তো কাঁচা আম আসলে এই কাজটা আমি এই রেসিপিটা আমি প্রায় সময় করি। এবং যেহেতু আমার শ্বশুরবাড়ি খুলনাতে, তো তারা আর হচ্ছে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। তো বেগুনগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। আর বেগুনের টুকরোগুলো আপনাদের ইচ্ছের উপর, তবে আমি দেখেছি ওরা বেগুনগুলোকে একটু বড় করে টুকরো করে, ছোট করে টুকরো করে না। আর এখানে প্রচুর ওরা চিংড়ি মাছ দেয়, তো সেক্ষেত্রে আমি প্রচুর চিংড়ি মাছটা দেয়, জাস্ট ফ্লেভারটুকু আমি চিংড়ি মাছে দিই। কারণ চিংড়ি মাছটা যতটুকু সম্ভব আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, তবে ভর্তার ক্ষেত্রে চিংড়ি মাছটা
অ্যাভয়েড করতে পারি না, ওখানে আমি চিংড়ি মাছটা একটু বেশি অ্যাড করে থাকি। তো এটা হচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী। এখন আমি আমটাকে ছুলে আমি কিছুটা ছুলতে নিচ্ছিলাম, তো পরে মনে হলো যে আমটা আপনাদের সাথে শেয়ার করে, তাই অর্ধভাবে আমি আমটাকে রেখে দিয়েছিলাম। এখন আমটাকে আমি স্লাইস করব। তবে একটি কথা, সেটা হচ্ছে আমের টকের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তবে সেক্ষেত্রে পুরো আমটা নেবেন না। সেক্ষেত্রে আমটা আপনি বেছে বা অর্ধেকটা করে আপনার তরকারির পরিমাণের উপর আমটা নিয়ে থাকবেন। আর হচ্ছে আমটাকে আমি যখন নিচ্ছিলাম বা টেস্ট করে দেখেছি অনেক বেশি টক না, তবে মোটামুটি টক আছে। তো আমটাকে স্লাইস করে নিচ্ছি, কেউ ছোট বড় যেটা, তো খুব বেশি মিহি ছোট করবে যাবে না, এতে করে কিন্তু তরকারিটা একদম মিহি হয়ে যাবে। বেগুনের একটু টুকরো করে আমটাকে নিলে তরকারির উপর যখন আপনি দেবেন বা এটাকে ব্যবহার করবেন তখন কিন্তু আমগুলো দেখা যাবে, খেতেও ভালো লাগবে। তো চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি, আর চিংড়ি মাছটা বাছার ক্ষেত্রে আমরা সবাই জানি চিংড়ি মাছের ভেতরে একটা রক থাকে যেটাকে ফেলে দিতে হয়। তো সেই জিনিসটাই কেয়ারলি ভাবে আপনারাও করে থাকবেন, আমিও করে থাকি সেই কাজটা। তো চিংড়ি মাছটা, তবে একটি কথা আবারও বলছি, সেটা হচ্ছে অনেকে আছে যে চিংড়ি মাছের পরিবর্তে মাছ দিয়ে খেতে পছন্দ করে। চাইলে কিন্তু আপনারা মাছ দিয়ে, বড় মাছ দিয়ে এভাবে খেতে পারেন। আরেকটি জিনিস সেটা হচ্ছে আমি রিসেন্টলি কাচকি মাছ দিয়ে কাঁচা আম দিয়ে ট্রাই করেছিলাম, আমার কাছে অসাধারণ লেগেছে। তবে যারা টক জাতীয় খাবারগুলো পছন্দ করেন গরমে, তারা কিন্তু তাদের কাছে জিনিসটা ভালো লাগবে। আর যারা টকটাকে অতটা পছন্দ করেন না তাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আমি এখানে রাইস ব্র্যান্ড তেলটা ইউজ করি, তো রাইস ব্র্যান্ড তেলটা আমি দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ আমি এখানে তেলটা দিয়েছি। তেলটা অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে তেলটা অ্যাড করবেন। আর এখানে আমি রসুন কুচি, আমি একটু রসুন কুচিটা বেশি দিয়ে থাকি, মানে রসুনটা আমি যে কোনোভাবে একটু ব্যবহারটা বেশি করি, কারণ রসুনটা যেহেতু কাঁচা অবস্থায় কেউ খেতে অতটা পছন্দ করে না, তাই রসুনটাকে আপনি দৈনন্দিন জীবনে তরকারিতে বা খাবারের ভেতর যেভাবে আপনি ইউজ করতে পারেন ঠিক ততটাই ভালো। এটাকে জাস্ট হালকা ফ্রাই করেছি, এই প্রসেসিংটা অ্যাজ ইউজুয়াল, এটা সবাই পারে, সবাই বুঝবে। জাস্ট হালকা যখন একটু ব্রাউন কালার হবে বা একটু বয়েল হয়ে যাবে ঠিক সে সময় একটু পানি দিয়ে দিচ্ছি। এই খাবারটা আসলে গরমের সময় অনেক বেশি ভালো লাগে। আমি নিজে যখন ট্রাই করছি আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। তখন আমি আমার শ্বশুর বাড়ির মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে এই খাবারটা শুধু কি আম দিয়েই তৈরি করা যায়? তখন বলেছিল যে না, এই খাবারটা টক জাতীয়, যেমন টমেটোর সময় টমেটো, চালতা, তেঁতুল, আম তারপরে বড়ই, এভাবে আরো অনেক টক জাতীয় যে ফলগুলো আছে সিজনাল, সেই ফলগুলো দিয়ে এভাবে করে তৈরি করা যায়। এবং আমি দেখেছি খুবই সুস্বাদু হয়। তবে সেক্ষেত্রে আমার কাছে আম এবং বড়ই এই দুটো জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকেই হয়তোবা সেটা জানে বা পারে, কিন্তু একেকজনের ধরন, একেকজনের ক্যাটাগরি হয়তোবা একেক রকম। তাই রান্নার টেস্টটাও কিন্তু একেকজনের ভিন্ন হয়ে থাকে। বেশ কিছুদিন ধরে আমি যখন থেকে বুঝতে পারছিলাম যে আমি একটা জিনিস ভুল করছি বা ভুল হয়ে যাচ্ছে, তখন থেকে ট্রাই করছিলাম যে এই জেনে শুনে বিষ পান করাটা বন্ধ করা উচিত। কিন্তু করতে পারছিলাম না। কিন্তু পারছিলাম না বলতে ভুল হবে, যেহেতু রান্নাঘরের পুরো দায়িত্বটা আমার, আর রান্নাঘরে কে কেমন কিভাবে খাবে সবার স্বাস্থ্যের প্রতি দায়িত্বটাও আমার। তো সেক্ষেত্রে দায়িত্বর জায়গা থেকে উচিত ছিল আমার কাজটা আরো আর্লি কমপ্লিট করা, কিন্তু হয়ে ওঠেনি, পারিনি সেটা। তো এবার কোরবানি ঈদের পর আমার কাছে মনে হলো না, এবার অ্যাটলিস্ট স্টেপ নেওয়া উচিত, যে ভুলটা সংশোধন করা উচিত, আমার কাছে মনে হয়েছে। তাই ঈদের পরপরই আমি একেবারে ঈদের পরপর আমি জিনিসটা একেবারে কি বলবো, আদা জল খেয়ে লাগার মতন কাজ হয়েছিল। তো সেক্ষেত্রে আমি কিছু টাকা সেভ করেছিলাম, সেক্ষেত্রে ঈদের শপিং এর ক্ষেত্রে সেভিংস তো হয়। আমরা যারা মারা আছি বা আমাদের নারীরা সংসার কাজে ইনভলভ থাকলে তখন দেখা যায় সংসারে কিছু টুকিটাকি জিনিসগুলো থেকে আমরা সেভ করি। এটা সবারই হ্যাবিট, এটা হয়তো সবাই পছন্দ করে, কেউ ভালোবেসে করে। এটাই এটাই স্বাভাবিক, এটা ন্যাচারাল প্রতিটা নারীর ক্ষেত্রে, প্রতিটা মায়ের ক্ষেত্রে, প্রতিটা মেয়ের ক্ষেত্রে। তো ওই জিনিসটা করার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমার কটা যদি আমি কমপ্লিট করতে পারি সেদিন থেকে মনে হবে আমি একটি জিনিস যেটা খুব বেশি বাধ্যগত ছিল সেটাকে অ্যাভয়েড করতে পেরেছি। তরকারি ঠিক হয়ে যাওয়ার প্রায় কিছুক্ষণ আগেই কিন্তু আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো প্রথমেই দেবেন না, তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি আলুগুলো হার্ড হয়ে যাবে,
তারপর বেগুনগুলো ভালো মতো মজবে না। তো আমটাকে দেবেন, আপনার তরকারিটা হয়ে যাওয়ার প্রায় 5 থেকে 10 মিনিট আগে। তো তরকারিটা হয়ে গেছে, এখন ডান, কমপ্লিট। রান্নাবান্না শেষ করার তবে একটি জিনিস আমি আপনাদেরকে আগেও বলেছি, যেহেতু আমার ভিডিওগুলো প্রথমে 2 সপ্তাহ পরে একটা আসতো এবং তারপরে 1 সপ্তাহ পরে একটা, রিসেন্টলি আবার 2 সপ্তাহ পরে একটা আসছে। তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু পুরো সপ্তাহ জুড়ে ছোট ছোট টুকরোগুলোকে অ্যাডজাস্ট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এখন যে পাতিলটা আপনাদের সাথে ধরছি, এই পাতিলের কিছু প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার কাছে মনে হয়েছে বিষ পান করার মতন। এরকম সিলভারের পাতিল আমার কাছে অনেক আছে, যেগুলো সবগুলি আমি একটা সময়, এই পাতিলগুলোর বয়স কিন্তু অনেক, প্রায় না হলেও 10 বছর এই পাতিলগুলোর বয়স। তো এটা হচ্ছে চা বা দুধ করা, এটা ভাত করতাম, তরকারিও করতাম এর সাথে। তো এই পাতিলগুলোর একটি প্রবলেম আছে, যেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। এটা সত্যি জানি না অনেকের ঘরে হয়তো এই পাতিলগুলো আছে, কারণ আমরা একটা সময় প্রায় সবাই সিলভারের পাতিলগুলো ইউজ করতাম। রিসেন্টলি সিলভারের পরিবর্তে স্টিলের জাতীয় অনেক পাতিল এসেছে, যেগুলো স্বাস্থ্যসম্মত। ননস্টিকও আমরা ইউজ করি, কিন্তু আমার কাছে মনে হয় স্টিলটা হচ্ছে বেস্ট। ননস্টিকটা একটা সময় কিন্তু উঠে যায়, সেটা একটা কেমিক্যাল থাকে যেটা চলে যায়। দেখুন, কালো কালো যে সীসাগুলো থাকে সেই সীসাগুলো কিন্তু উঠে আসে। এটাই হচ্ছে আপনার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর। এটা আমি বুঝতে পেরেছি প্রায় 2 থেকে 3 মাস আগে। আমি হঠাৎ করে যখন আমি পাতিলটা রান্নায় তুলে দিব, তো পাতিলটা চুলার উপর রাখার সময় পানি ছিল, তো মনে হচ্ছিল যে পানিটা একটু টিস্যু দিয়ে মুছে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে, পানিগুলো শুকাতে তাড়াতাড়ি সময় নেবে। তখন যখন আমি টিস্যু দিয়ে মুছতে গেলাম, ঠিক তখনই দেখি টিস্যুটা এরকম ব্ল্যাক হয়ে যায়। আমার কাছে জিনিসটা এতটাই খটকা লাগে, কি ব্যাপার, ব্ল্যাক হচ্ছে কেন? পরে আমি আরো কয়েকটা টিস্যু নিয়ে পাতিলটাকে মুছে নিই, যতবারই মুছছি ততবারই ঠিক এভাবে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যদিও ব্ল্যাকের পরিমাণটা কমে আসছিল, কিন্তু ব্ল্যাক হচ্ছিল। তখন এরপরে হঠাৎ করে আমি একটি পত্রিকায় দেখি এই সিলভারের পাতিলগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়। তখন আমার মাথায় ছিল না যে এটার প্রতিবেদনটা আমি একটা স্ক্রিনশট বা কোনো রকম রেখে দিলে আপনাদের জন্য হেল্প হতে পারে, এটা মাথায় ছিল না। কারণ তখন জানি না, আসলে ব্লগ করতে গেলে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়, যেটা আমার প্রথম হয়তো বা তাই সেটা কাজ করেনি। থাকলে আপনাদের সাথে শেয়ার করতে গেলে আপনাদের অনেক ভালো হতো, কারণ জিনিসটা আপনারা জানতে পারতেন। এই সীসাগুলো কিন্তু আমাদের হার্টের, আমাদের হৃৎপিণ্ডের, ইভেন আমাদের পাকস্থলীতে যে এগুলো হচ্ছে, যেখান থেকে আমাদের পাথর তৈরি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের শরীরে অজানা কিছু রোগ বাসা বাঁধছে। তাই চেষ্টা করছিলাম এই পাতিলগুলোকে অ্যাভয়েড করা, এবং প্রতিদিন যখন ব্যবহার করছিলাম তখন তেল দিয়ে মুছে, কয়েকবার মুছে আমি এগুলোকে ব্যবহার করছিলাম। যতক্ষণ পর্যন্ত ব্ল্যাকটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো টিস্যু দিয়ে মুছার পর তারপরে ব্যবহার করতাম। তো আজকে প্ল্যান করেছি যে আজকে বিকেলে আমি পাতিল কিনতে যাব। তো যাবার আগে আমার মেয়ের অ্যাজ ইউজুয়াল কিছু কাজ থাকে, যেগুলো আজকেও প্রচুর করেছে, এটা মানে আনলিমিটেড। এটা ও পুরো খেলনা যা ছিল সবগুলোর মাঝখান থেকে ও যেটা যেটা ভালো লাগছে সেটা নিয়ে খেলছে, আর বাকিগুলো ছড়াচ্ছে। তো এখন এগুলো তো গোছানোর পালা, কারণ এগুলো যদি আমি না গুছিয়ে যাই সেক্ষেত্রে আপা একা হাতে পুরোটা পারবে না। তো সেক্ষেত্রে আমি আর আপা মিলে আমার মেয়ের খেলনাগুলো গোছাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের পেইন, প্যারা, যাই হোক বোঝাতেই হয়। তবে আমার মেয়েকে একটু একটু বড় হচ্ছে, ওকে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে প্রভাবটা ফেলেছে এইভাবে যে প্রতিদিন করে না অগোছালো কাজটা, কিন্তু করে। এটা হচ্ছে ফ্যাসিলিটি, যে প্রতিদিন করাটা বন্ধ হয়েছে। যাক, সবকিছু করে গুছিয়ে নিয়ে আমি মোটামুটি ভাবে রেডি হওয়ার চেষ্টা করছি। এই কাজগুলো এখন আপাই করছে। তো আমি মোটামুটি গুছিয়ে দিয়ে আপাকে হেল্প করে আমি বাজারে চলে এসেছি, মার্কেটে। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর, মিরপুর নিউ মার্কেট। আমি আমার ছোট ভাইটাকে নিয়ে এসেছি। তো এখানে অনেকগুলো পাতিল দেখছিলাম। তো আমি চিন্তা করেছি স্টিলের পাতিলগুলো নিব। তবে হ্যাঁ, একটি কথা, যে এতদিন কেন পাইনি স্টিলের পাতিলগুলো কিনতে। পাতিলগুলো কিন্তু দাম অনেক বেশি থাকে। যেমন আপনার রিজনেবল প্রাইসেও যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনার 2000 ক্রস করবে। তো আমি একসাথে যেহেতু অনেকগুলো পাতিল কেনার টেন্ডেন্সি আমার ছিল, তো সেক্ষেত্রে একটা পাতিল নিব না, সেক্ষেত্রে যদি আমি 3-4টা পাতিল নিই সেক্ষেত্রে কিন্তু আমার বাজেট অনেকটাই ক্রস করে। তো আমি কিন্তু কিনে বাসায় চলে এসেছি অলরেডি। তো আমি দেখাচ্ছি, এই পাতিলটা নিয়েছে আমার কাছে 14.5, এটা 18 সাইজ। আর এই পাতিলটাই শুধু একটু দাম কমটা ছিল, কারণ ওরা বলছে এটা চায়না প্রোডাক্ট, তাই এটা দামটা একটু কম। তো স্টিলটা ভালো,
কিন্তু পাতাটা একটু হালকা, তাই এটা দামটা একটু কম ছিল। আর এটা হচ্ছে যেটার নাম ওরা বলে কাশাভিলা। তো এটা সাইজ হচ্ছে মেবি 28। এটা আমার কাছ থেকে নিয়েছে প্রায় 2300 করে। আমার টোটাল সবগুলো মিলে আমার যে পাতিলের রেঞ্জটা পড়েছে, আমার কাছে প্রথমে মনে হয়েছিল বেশি, কিন্তু পরে যখন আমি কাউন্ট করলাম সবগুলো মিলে, তখন মনে হলো যে না, হয়তোবা তবে আগে আরো বেশি ছিল। যখন আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম পাতিলের, তখন অনেক বেশি ছিল। তাই একটা একটা করে পাতিল কিনবো সেই টেন্ডেন্সি ছিল না বলে আমার একটু সময় লেগেছে। তো এখানে আমি প্রাথমিকভাবে 3টা পাতিল নিয়েছি, যাতে তরকারি, ভাত এবং ভাজের জন্য কিছু কেনা হয়নি, ননস্টিক ব্যবহার করা হয়। তো 3টা পাতিলে আমার কাছে নিয়েছে 5200 টাকা। বিকেলে নাস্তা তৈরি করছি, তবে সবার কাছে একটি অনুরোধ, যাদের কাছে এই সিলভারের পাতিলগুলো আছে তারা চেষ্টা করবেন, ট্রাই করে দেখবেন আপনাদের পাতিলগুলো থেকে এভাবে সীসা জাতীয় কোনো কিছু ওঠে কিনা। যদি উঠে থাকে তাহলে চেষ্টা করবেন দ্রুত পাতিলগুলোকে চেঞ্জ করার জন্য। আর চেঞ্জ করা না অবধি পর্যন্ত আপনি পাতিলগুলোকে টিস্যু পেপার সাথে তেল ব্যবহার করে যতটা সম্ভব বারবার এটাকে মুছে তারপরে ইউজ করবেন। তা না হলে আমাদের এর যে ভেতরে রোগগুলো হবে সেগুলো অজান্তেই বিষ পান করার মতন। সবার কাছে অনুরোধ রইল, চেষ্টা করবেন জিনিসটাকে অ্যাভয়েড করতে। যদি আমার আজকের ভিডিওটা কারোর জন্য কোনো রকম হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। অবশ্যই একটি ভালোবাসার লাইক দেবেন এবং অনেক অনেক বেশি যদি ভালো লেগে থাকে, পরবর্তী কোনো ভিডিও দেখা যদি আপনাদের কাছে আকৃষ্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের জন্য অনেক 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 দোয়া এবং প্রাণ ঢালা অভিনন্দন। আল্লাহ হাফেজ।